একটা দৃশ্য কল্পনা করুন। মাঝি ভাই রোজ নৌকা নিয়ে বের হয়। বাড়িতে তার জন্য অপেক্ষায় থাকে কেউ না কেউ। মাছ কাঁকড়া ধরে তার জীবন কাটে। নোনা জলের দেশে উপকূলীয় জীবনে সুন্দরী গড়ান হেতালের টাটকা বাতাস বুকে নিয়ে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কত জানা অজানা গাছগাছালি পশু পাখি রোজ বেঁচে রয়েছে। ম্যানগ্রোভ অরণ্য, এমন নোনা ভূমি জল গাছপালা আছে বলেই তো উপকূলবর্তী এলাকা টিকে আছে, নিরাপদে আছে আশেপাশের শহর থেকে শহরতলি। কিন্তু এমন একটা দিন যদি আসে যেদিন জীবন বিপন্ন, কারণ ম্যানগ্রোভ বিপন্ন। আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবসে ম্যানগ্রোভ বাঁচানোর কথা হবে, ম্যানগ্রোভের জীবনযাপনের কথা হবে। কথা বলবো আমাদের প্রিয় ডেস্টিনেশন এবং পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বন সুন্দরবন নিয়ে। সঙ্গে পেয়েছি দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা পরিষদের উপাধ্যক্ষ শ্রী অনিমেষ মণ্ডলকে। আজ ২৬শে জুলাই, ম্যানগ্রোভ নিয়ে মানুষকে সচেতন করার একটা বিশেষ দিন। আর এই বিশ্ব ম্যানগ্রোভ দিবসে আমাদের এফএম স্টুডিওতে আপনাকে স্বাগত। সুন্দরবনের জীবন মানে আমরা জানি যে সেটা ঠিক শহরের মতো অতটা সহজ নয়। তো কতটা সংগ্রাম করতে হয় প্রতিদিন সেখানকার মানুষকে? আমি বলবো যে সুন্দরবনের বিগত দিনে যেভাবে প্রত্যেকটা মানুষের সামাজিক বা প্রাকৃতিক সমগ্র বিষয়গুলোর মুখোমুখি হতে হতো একটা স্ত্রী এবং পুরুষ নির্বিশেষে, আজকের দিনে সেই পরিস্থিতিটা পাল্টেছে। সেই পরিস্থিতি পাল্টে হয়তো অন্যের সংস্থানের জন্য তাকে শুধু অন্ন নিয়ে ভাবতে হয় না, কিন্তু তার বাচ্চা লালন পালন এবং অন্যান্য সামাজিক কাজকর্ম এবং তার এই যে সমাজ ব্যবস্থার কিছু কিছু পরিবর্তন সুন্দরবনে ঘটেছে, মানে বর্তমান সমাজের লাগোয়া কিছু পরিবর্তন যেমন অন্য অন্য জায়গায় ঘটেছে, সেই অনুযায়ী সুন্দরবনেও কিছু পরিবর্তন মানুষের ঘটেছে। সেই জন্য একটা মানুষের, একটা মেয়ের বা একটা মায়ের তার বাচ্চা যেমন কমন ফ্যামিলিতে অর্থাৎ জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হতো, সে অনেকটা ফ্যামিলিগুলো নিউক্লিয়ার ছোট ছোট ফ্যামিলি হয়ে গেছে। সেই জন্য তার নিজের বাচ্চাকে নিজে যেমন করতে হয়, সঙ্গে তাকে বাইরের কাজটাও কিন্তু করতে হয়, বাইরের বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে তাকে যুক্ত থাকতে হয়। প্লাস তার অনেক সময় তার বাড়ির পুরুষ লোকরা মাইগ্রেশনে চলে গেছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় কাজ করতে গেছে, বাড়িতে নেই। সুতরাং তার বাবার কাজটা, মানে ছেলে বা বাচ্চার বাবার কাজটাও তাকে কিন্তু অনেকটা মেইনটেইন করতে হয়। তো একটা মেয়েকে বাবা এবং মার দুজনের রোলটা কিন্তু প্লে করতে হয়। একসময় যেটা ছিল না। বেশ, লড়াইয়ের কথা বললে বিশেষ করে মনে পড়ে প্রাকৃতিক দুর্যোগের কথা। আজকাল প্রায় প্রত্যেকটা বছর কোনো না কোনো ঘূর্ণিঝড়ের প্রকোপে আমাদের পড়তে হয়, সে আয়লা হোক বা আমফান। তো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের মানুষের জীবনকে কতটা প্রভাবিত করছে? আমি বলব এটা তো ভীষণভাবে প্রভাব ফেলে। ভীষণভাবে প্রভাব ফেলে মানে ধরুন এর আগে সুন্দরবনে আমরা ছোটবেলায় দেখেছি ৮৮ সালের ঝড়। তো লাস্ট আমরা দেখেছি আইলা। তো ২০০৯ সালে ২৫শে মে আইলা হয় এবং তার একটা বিরাট প্রভাব আমাদের সবার মধ্যে ছিল। তারপরে আমরা যখন আমফান, ইয়াস, বুলবুল, ফণী বা রেমেল যা দেখেছি, প্রত্যেকটা ঝড় বৃষ্টির আগে মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক এবং একসময় সচেতনতা ছিল না, এখন সচেতনতা এসছে এবং আমরা সত্যিই খুব সচেতন। সরকার বা এনজিও বা সামাজিকভাবে আমরা সচেতন। কিন্তু সেখানে মানুষের আতঙ্ক একটা বড় প্রভাব। দ্বিতীয় কথা হচ্ছে যখন হয়ে যায় তারপরে তার ফসলের একটা ক্ষতি। তারপর তার জলের অর্থাৎ তার পুকুরের উপর একটা ক্ষতি, তার ঘরবাড়ির উপর ক্ষতি, তার আর্থিকভাবে অন্যান্য জিনিসের ক্ষতি, সামগ্রিকভাবে নদীমাদের একটা ক্ষতি, সামগ্রিকভাবে যে আমরা যেন মনে করি যে নতুন করে একটা সূর্য ওঠার অপেক্ষায় থাকি, যে আমরা বোধহয় শেষ হয়ে গেলাম। আবার নতুন করে আমাদের পুনর্গঠন করতে হবে, যেন আবার নতুন সমাজ তৈরি করতে হবে। এই যে একটা ভেবে নেওয়া যে হয়ে গেছে মানে সব শেষ, আবার নতুন করে চলো, নতুন করে শুরু করো। আচ্ছা, যারা উপকূলীয় মানুষ রয়েছেন তাদের সব সময় কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আজ আমার বাড়ি আছে, কিন্তু যে কোনো সময় এটা হয়তো সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে। এই যে একটা আশঙ্কা নিয়ে প্রত্যেক দিন বেঁচে থাকা, এর সঙ্গে সুন্দরবনের মানুষ কিভাবে নিজেদের মানিয়ে নিচ্ছেন? দেখুন, এটা বোধহয় আমরা বাই বার্থ অ্যাডাপ্টেড হয়ে গেছি যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখবেন, জিজ্ঞাসা করবেন যে আপনার গাছটা কত বছর পুরনো? সেও আপনাকে বলবে এই গাছটার বয়স ২০ বছর, ২৫ বছর বা ৩০ বছর। তার বেশি গাছের বয়স বলতে পারছে না। কারণ সেই দিনের আগে যে ১০০ বছর আগের হ্যাবিটেশন, সেখানে যে গাছটা ছিল, সেই গাছটার মধ্যে হয়তো তাল আছে, নারকেল আছে আর তেঁতুল গাছ আছে, অশ্বত্থ থাকতে পারে। তার বাইরে অন্য যেন গাছ আমরা নেই। কারণ আমরা সুন্দরবনে বাস, এই নদীর পাড়ে বাস, ভাবনা ১২ মাস যে কথাটা আছে, সেখানে আমরা প্রতিবার একটা করে ডিজাস্টার হয়েছে। প্রতিবার নতুন করে প্লান্টেশন, নতুন করে ঘর করা, নতুন করে এটা যেন আমাদের মনে রক্তের মধ্যে আমাদের মানে মিশে গেছে যে আমরা আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু আর্থিকভাবে তো ক্ষতি হচ্ছে। ভীষণ মানে আর্থিকভাবে আমরা জিরো হয়ে যাচ্ছি। যেই একবার ডিজাস্টার হচ্ছে
আমরা সামাজিকতার কারণে, সামাজিক এই বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা আর্থিকভাবে আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে। এটা আমাদের কাছে খুব বড় চ্যালেঞ্জ। এখানে একটা প্রশ্ন আসে যে সরকারের তরফ থেকে উন্নয়নের কাজ হয়, নানান দিক থেকে নানানভাবে হচ্ছে, ওখানকার মানুষ সেটা কতখানি নিতে পারছেন? মানুষ নিতে পারছে মানে হ্যাঁ, সরকার যে মোটো নিয়ে কাজ করতে চাইছে, মানুষ নিচ্ছে। কিন্তু সেই উদ্দেশ্যটা ধরুন আমি আজকে ধরি স্বর্ণ জয়ন্তী গ্রুপ বা রজত জয়ন্তী গ্রুপ, যে গ্রুপটা দেওয়া হচ্ছে, এই গ্রুপটা কি করা হয়েছে? মায়েদেরকে টাকা দেওয়া কি কারণে? না সেই টাকাটা পেয়ে মায়েরা ডেয়ারি হোক, হ্যাচারি হোক, গোটারি হোক বা ছোট স্মল স্কেলে কোনো কিছু করুক, করে তারা স্বাবলম্বী হোক। দেখা গেল মায়েরা কি করছে? সেটা না করে তার পুরুষদের কাছে সেই টাকাটা তুলে দিচ্ছে এবং সেই তার যে পুরুষ সঙ্গী বা তার স্বামী বা বাড়ির যে কর্ণধর, সেই টাকাটা নিয়ে তার সমস্যাটা মেটাচ্ছে। তাহলে আফটার অল যে কারণে গ্রুপগুলো করে, যে কারণে মায়েদেরকে স্বাবলম্বী একটা উদাহরণ দিয়ে বললাম, যে কারণে হচ্ছে সেই কারণটা কিন্তু আমরা পৌঁছাতে পারছি না। তারা তাদের পারপাসটা তাদের মতো করে সলভ করে নিত। সরকার তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে, কিন্তু তারা সেই জায়গাটা না ভেবে মানে একেবারে দেনান দেয়ার যেটা নিয়ে সুবিধা হবে, মানে আজকে আমি দেখে নিই কালকে দেখা যাবে, যা হবে হবে। এই বিষয়ে তারা বেশি হয়ে গেছে, কিন্তু লং টার্মের কথা তারা মোটেও ভাবছে না এবং সরকারের উদ্দেশ্যের কথা তাদের মাথায় নেই। পলিউশন বাড়ছে। পলিউশন বাড়ছে, তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন রকমের এই আমাদের কলকাতার যত গার্বেজ সেটা বানতলা ট্যানারি হয়ে ওখান থেকে যায় এবং সেটা বিশুদ্ধ নয় এবং সেটা দূষক পলিউটেন্ট যুক্ত দূষক যায় সেখানে, লেড কোমেট থেকে শুরু করে বিভিন্ন রকম পলিউটেন্ট সেখানে মিশে যাচ্ছে। সেখানে বেছে নেওয়ার বা সেটাকে ফিল্ট্রেশন করার মতো কোনো পদ্ধতি আমাদের কাছে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, যান চলাচলের সংখ্যা আগের থেকে ১০০ গুণ বেড়েছে। বোট লঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছু চলাচল একসঙ্গে বেড়েছে। তৃতীয় বিষয়, আমরা সুন্দরবনকে আন্তর্জাতিক পথ হিসেবে কিন্তু গভর্নমেন্ট ব্যবহার করছে এবং আপনারা দেখেছেন যে সিএসসি র্যাশ ভর্তি জাহাজ সুন্দরবন বাবুঘাট থেকে ক্রমান্বয়ে শয়ে জাহাজ বাংলাদেশে যাচ্ছে এবং তারা পার আওয়ারে ৮০ লিটার করে ডিজেল তারা নষ্ট করে। এবং আসতে মিনিমাম এই যাত্রাপথটা মিনিমাম ১০ থেকে ১২ ঘন্টা, তার বেশি ছাড়া কম না। তারে পার ডে তারা ৮০০ এবং ১০০০ লিটার করে তারা ডিজেল নষ্ট করছে। প্রত্যেকটা দ্বীপে ইঞ্জিন চালিত ভ্যান থেকে শুরু করে যেগুলো আছে, তাহলে সুন্দরবনে সেখানে কত সংখ্যক কার্বন কণা বাতাসে আমরা দিচ্ছি। কার্বন ক্রেডিটের জায়গায় কতটা লস সেখানে হচ্ছে এবং যখন অটো রেন হচ্ছে তখন আমরা এখন দেখেছেন বজ্রপাতের সংখ্যা সুন্দরবনে কিভাবে বাড়ছে এবং তার সঙ্গে এটা যখন জলে মিশে যখন নিচে আসছে। দ্বিতীয় জিনিস হচ্ছে সুন্দরবনের এগ্রিকালচারাল ব্যাপারে উন্নতি করার জন্যে আমরা এক ফসলি জমিকে দু ফসলি নিয়ে যাওয়ার কারণে আমরা রাসায়নিক সার ব্যবহার করছি এবং সেই রাসায়নিক সারটা প্রথম বৃষ্টিতে সুন্দরবনের যতগুলো ক্যানেল আছে সেই ক্যানেলে প্রথম বৃষ্টির জলগুলো এসে জমা হচ্ছে মাঠ থেকে এসে এবং সমস্ত রাসায়নিক সার আস্তে আস্তে স্লুইস গেটগুলো দিয়ে জলের মধ্যে যাচ্ছে। যাওয়ার কারণে তারা নদীর জলের সঙ্গে মিশ্রিত হচ্ছে এবং সেই জন্যে নদীর জলের এই পলিউশনের জন্য মাছ এবং কাঁকড়া কাছাকাছি জঙ্গলের থেকে অনেক ভিতরে ডিপ জঙ্গলে চলে যাচ্ছে। তাদেরকে খুঁজে পাওয়ার জন্যে মৎস্য শিকারী যারা গ্রামের ছেলেরা আছে তারা অনেক ডিপ জঙ্গলে যেতে হচ্ছে, যেটা তাদের ঝুঁকির কারণ। সুতরাং এই পলিউশন তাদের এই কনফ্লিক্টটা তো আরো বেশি বাড়াচ্ছে। সুতরাং আমরা সুন্দরবনের কনজারভেশন শুরু করছি সুন্দরবনের জঙ্গল থেকে। আমাদের মতে সুন্দরবনের কনজারভেশন শুরু করা উচিত সুন্দরবনের নিয়ার বাই আইল্যান্ড, সুন্দরবনের ট্রানজিশনাল আইল্যান্ডগুলো দিয়ে আমাদের কনজারভেশন শুরু করা উচিত, বা প্রথম ৫ বছর প্রথম নিয়ার বাই আইল্যান্ডগুলো শুরু করব। পরের ৫ বছর আরো পরের নিয়ার বাই আইল্যান্ড শুরু করব। তাহলে কনজারভেশনটা আমরা সুন্দরবনে ১০০% সম্ভব হবে এবং মাছ কাঁকড়ার সংখ্যা আরো বেশি বাড়বে। তাহলে বাড়ি বসেই, অর্থাৎ তার নদীর পাড়ে বসে সে মাছ কাঁকড়া মারতে পারবে। তাকে কিন্তু ওই কোর এরিয়ায় বা বাফার এরিয়া গিয়ে বাঘের সঙ্গে সংগ্রাম করে মাছ কাঁকড়া ধরতে হবে না। তাহলে এই পলিউশন কমলে কি কোনো সলিউশন পাওয়া যাবে? পলিউশনটা যদি কমে একটা বাঁচার উপায় তো বাড়বে, যে মানুষের একটা দিনে আমরা আগে আমি বলেছি নিশ্চয়ই দেখুন যে একটা সময় ছিল ৯০ সালের আগে যেখানে ৯০% মানুষ সুন্দরবনের জঙ্গল বা বায়োডাইভার্সিটির উপরে নির্ভর করে কিন্তু বসবাস করত। সেখানে শিক্ষা-দীক্ষা কম হলেও, চাষবাস কম হলেও তারা কিন্তু ওর উপর নির্ভর ছিল। তারা সবাই জঙ্গলে যেত না, সবাই যেত না। কিন্তু তারা এরিয়ার মধ্যে মাছ, কাঁকড়া সহ অন্য কিছু ধরে কিন্তু জীবিকা নির্বাহ করতে পারত। আজকের দিনে সেটা সম্ভব হচ্ছে না কিন্তু ডিউ টু হেভি পলিউশন। আচ্ছা, এটা কি বলা যায় যে এত বেশি এক্সপ্লয়েট করা হচ্ছে, মানে এত বেশি ধরা হচ্ছে যে তার ফলে সংখ্যা কমে গেছে? এটা আমি বলব একেবারে যে সম্পূর্ণ কথাটা অসত্য তা বলব না। কিন্তু ধরুন তাদের কাছে কোনো লিমিট নেই যে কতটা ধরা উচিত, কতটা ধরা উচিত নয়। ডিপার্টমেন্ট এখন ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক বেশি জাগ্রত হয়েছে, অনেক বেশি জানে। তারা সেটা লিমিটটা তৈরি করে দিয়েছে। ঠিক আছে। কিন্তু আজকের দিনের যে সুন্দরবনে তারা বাড়ি বসে যেটা শিকারটা করতে পারতেন, সেটা যখন তারা একদমই পাচ্ছেন না। মানে নদীতে যখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে তখন একদিকে তারা যে মাছ কাঁকড়া যেগুলো আছে যেগুলো দিয়ে প্রোডাকশনটা আরো বেশি হবে, যেখানে দিয়ে তারা আবার প্রজননের হার বাড়াবে বা আরো বেশি হবে, সেই জায়গাটার যেমন অভাব হয়েছে, তার সঙ্গে যে অভাব হয়েছে যে
আমরা সেইগুলোকে বড়গুলোকে অনিয়মিতভাবে ধরছি, বড়, মাঝারি, ছোট অনিয়মিতভাবে ধরছি, ধরে তার সংখ্যা হারাচ্ছি। এটা কথাটা যে একেবারে ভুল বা একেবারে মিথ্যা তা নয়। কিন্তু এখান থেকেও ফিরে আসা সম্ভব। যদি পলিউশনটা কমানো যায়। এই প্রসঙ্গে আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে বাঘ নিয়ে মানে বাঘের সাথে তারা কিভাবে বিপদে পড়ছে? বাঘের সঙ্গে বিপদে পড়ছে, আ আগে একরকমভাবে তারা বিপদে পড়ত। কিন্তু এখন বিপদে পড়ার ১ম একটা কারণ আমরা বলেছি অনভ্যাসজনিত কারণ। যারা ছোটবেলা থেকে জঙ্গলের সঙ্গে অভ্যস্ত নয়, তারা জঙ্গলে যাওয়ার কারণে অনভ্যাসের কারণে একটা বিপদে পড়ছে। দ্বিতীয়ত লোভের বশে বিপদে পড়ছে। সে জানে এখানে জঙ্গলে বাঘ আছে। তবু মনে হচ্ছে ১০ টা মিনিটের তো ব্যাপার। ১০ মিনিটে আমি একটু গিয়ে উপর থেকে কাঁকড়া ধরে আনি। সেটা একটা বিপদ। ৩য় বিষয় হচ্ছে অনেক সময় জ্বালানি ফুরিয়ে যায়। তো সবাইকে বলা হয় গ্যাস নিয়ে যাওয়ার জন্যে। অনেকে সেটা ইচ্ছাকৃত নিয়ে গিয়েও কাঠের জালে আ রান্না করার প্রবণতা আছে। কারণ কাঠের জলটা অনেকক্ষণ ধরে হয় এবং সেটা রান্না করাটা রান্নাটা সুস্বাদু বা অনেকটা বেশি হয় বলে অভ্যস্তরা বেশি। শুকনো কাঠ ভাঙতে গিয়েও সে সমস্যা হয়। অনেক সময় মানে ভাটার সময় বা ঠিক জোয়ার লাগছে, জোগাড় লাগার মুখে, হাই টাইডের মুখে, তখন কি করে যে এক কামন জাল ফেলে নিই। নৌকো থেকে নেমে মাটিতে নেমে একটু জাল ফেলছে। যখনই জাল ফেলতে যাচ্ছে তাহলে সামনের দিকে তার নজর থাকবে, পিছন দিকে থাকে না। সেটা সে সেইসব কারণেও বাঘ দেখছে আমার এরিয়ায় কেউ এসছে। তো সে তো স্বাভাবিকভাবেই তাকে তো প্রতিহত করার চেষ্টা করবে এবং সেইসব কারণে বেশি তার অ্যাটাকটা কিন্তু বেশি হচ্ছে। এবার যারা ধরুন বিশেষ করে বাড়ির পুরুষ সদস্য তিনি যখন মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সামনে পড়ছেন, প্রাণ হারাচ্ছেন, তখন তাদের বাড়ির মহিলারা হয়ে যাচ্ছেন বাঘ বিধবা। তাদের জীবন সংগ্রাম তখন ঠিক কেমন? দেখুন তাদের জীবনটা একসময় তো ভীষণ দুর্বিষহ ছিল। আমি ৯০ সালের আগে কথা বলব সেটা দেখার মতো মানে একটা পাড়া, একেকটা পাড়া সেখানে আমরা বলতাম যে বা আমাদের আ আ একটা পাড়াই আছে আমার বাড়ির পাশে একটা পাড়া আছে সেটা হচ্ছে বাঘে ধরা পাড়া। কারণ সেখানে আমরা দেখেছি প্রত্যেক বাড়িতে কেউ না কেউ বাঘে ধরেছে এবং প্রত্যেক বাড়ির কেউ না কেউ বিধবা। আ আমার বন্ধুর মা বিধবা বা বন্ধুর মার যে ঠাম্মা, শাশুড়ি উনি বিধবা। এভাবে প্রত্যেক বাড়িতে দেখেছি একটা পাড়া, গ্রামের পর গ্রাম এরকম বিধবা পাড়া হয়ে আছে। তো এবং তাদের সেই সময়ের পরিস্থিতিও কিন্তু ভীষণ কষ্টকর ছিল। কারণ বিধবাদের জন্য সামাজিকভাবে যে প্রতিবন্ধকতা তখন তো অনেকটা ছিল। এখনকার দিনে তাদের কষ্ট আছে। সামাজিক ক্ষেত্রে বলব কষ্ট আছে, মানসিক কষ্ট আছে। কিন্তু আর্থিক কষ্টটা যে বিরাট মানে সেই সময়ের মতো আছে সেটা বলব না। সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কেন্দ্রীয় রাজ্যর বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যে এখন বিশেষ করে আয়লার চাল, ১৬ কিলো করে আয়লার চাল একটা হিউজ সাপোর্ট তারা পায়। তো বিধবাদের বিধবা ভাতা বা জয় বাংলা বা আপনি ধরুন তার বাড়ির লক্ষ্মী ভান্ডার থেকে শুরু বিভিন্ন যে প্রকল্পের মধ্যে তারা যে বা কৃষক বন্ধু যেটা হয় তাতে বা স্কুলে যাওয়া আসা থেকে স্কুলে খাবার-দাবার যেগুলো লাগে না, তাতে অনেকটা সাশ্রয় হয়ে অনেকটা সে মানে বেঁচে থাকতে সক্ষম হচ্ছে। আমি বলব না যে মানে সুন্দরভাবে বেঁচে থাকতে পারছে। কিন্তু সেই পরিস্থিতির সাপেক্ষে এটা অনেকটা আমাদের ক্ষেত্রে মনে হয়েছে অনেকটা ভালো। তাহলেও তো তার কোনো রুজি রোজগার নেই, তাকেও তো তার স্বামীর পেশাতেই যোগ দিতে হচ্ছে। হ্যাঁ, অনেকে তো সেই পেশায় জয়েন করছে। অনেকে অল্টারনেটিভ বিভিন্ন জায়গায় মাইগ্রেশন এর কাজকর্ম বা বিভিন্ন জায়গায় লোকের বাড়ির কাজ সেগুলো বেছে নিচ্ছে। মানে নিতে হচ্ছে বাধ্য হয়ে। কিন্তু এটা তো আমাদের কাছে সত্যি একটা অভিশাপই বলবো যে তাদেরকে আমরা অনেকে হয়তো চুরি করে গেছে জঙ্গলে। তো কোর এরিয়ায় মারা গেছে। ডিপার্টমেন্টের কাছে আমরা অনেকবার বলেছি, জঙ্গল তো সবই একই। হয়তো কেউ চুরি করে গেছে বা হয়তো কেউ কোর এরিয়া গেছে সে কারণে তার সে প্রকৃত ক্ষতিপূরণটা সে পায়নি। যে ক্ষতিপূরণ পাওয়ার তাতে এমআইএস বা কিছু করে হয়তো সংসারটা তার চলত যে টাকা দিয়ে। সেটাও সে অনেক সময় মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে না। কারণ মেক্সিমাম মানুষ মারা যায় চুরি করে মাছ মারতে গিয়ে বা কোর এরিয়া গিয়ে। নরমাল নিয়ম মেনে মৃত্যুর সংখ্যা কিন্তু এটা কম, এটা ফ্যাক্ট। আচ্ছা, একটা সময় চোরা শিকার বা পোচিং অনেক বেশি মাত্রায় হতো। আমাকে বলুন যে এর পেছনে কারণ কি ছিল? কেন এখানকার মানুষ চোরা শিকার করতেন? দেখুন মানুষ পোচিং করত, আমরা যারা কিনতাম, আমরা আমরা কিনতাম বলে তারা পোচিং করত। আজকে চায়না কাঁকড়া কিনছে বলে সুন্দরবনের মানুষ কাঁকড়া মারছে। তো কেনার লোকের যদি সমস্যা হয় যে আমি কিনবো না, খাবো না, খেলেই গভর্নমেন্ট ধরতে পারলে গভর্নমেন্ট হবে। তো এই যে কেনার লোকের সংখ্যা কমলো, মানুষের অ্যাওয়ারনেস বাড়লো। যদি আমি জানতে পারি ডিপার্টমেন্ট, কেউ যদি জানতে পারে তার স্টুল টেস্ট করেও কিন্তু ধরা পড়তে পারে। সুতরাং বাবা এটা খাবো না। সলমন খানের মতো মানুষ যদি জেল খাটতে পারে আমার তো সামান্য সাপোসে মানুষ। এই মানুষের অ্যাওয়ারনেস লেভেল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির অ্যাওয়ারনেস গ্রাসরুট অব্দি মানুষকে পৌঁছে দিয়েছে। বিভিন্ন এনজিও সহ বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদেরকে অ্যাওয়ার্ড করার চেষ্টা করেছে এবং আমরা অ্যাওয়ার্ড হতে পেরেছি এবং দেখেছি নিউজ মানে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল নিউজের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখন সবার কাছে হাতে মোবাইল বা ফোন আছে। সুতরাং এই জিনিসটা কিন্তু গ্রাসরুট অব্দি পৌঁছে গেছে যে কি হলে কি হতে পারে। সেটা কিন্তু
কেনা জিনিসটা লুকিয়ে বা পোচিং করা জিনিস কেনার প্রবণতা জিরো হয়ে গেছে। সুতরাং যারা আ মারবে তারা বিক্রি করবে কিভাবে? মারলে তো নিজেদের খেতে হবে বা বিক্রি করতে পারবে না। সুতরাং আর্থিকভাবে তারা প্রফিটেড হচ্ছে না। পোচিংটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ লাইভলিহুড ছিল। যে চুরি করে কাঁকড়া মারাটাও আমি বলব পোচিং। তো চুরি করে কাঁকড়া মারাটাও যদি এইটাও যদি গভর্নমেন্ট নিয়ম করে যে বৈধ কেনার জায়গা এটা। তুমি তোমার কাছে ভাই বিএলসি নেই, তুমি বিক্রি করছো কিভাবে? তো যার কাছে বিএলসি নেই সে কাঁকড়া বিক্রি করছে। তাহলে সে তো এক প্রকার পোচিং করেই বিক্রি করছে। যদি যদি আ ডে ব মা যে কিনছে আড়তদার সে বলে, "তোমার কাছে বিএলসি নেই, তুমি কাঁকড়া বিক্রি করতে পারবে না।" তাহলে কিন্তু সে যাবে না। মানে যে যার কাছে বিএলসি নেই বলে বা ঘুরিয়ে কোনো বিএলসির আন্ডারে বিক্রি করার চেষ্টা করবে। এরকম একটা ব্যবস্থা হবে। ঠিক সেরকমই যে পোচিং করা জিনিস মাংসাদি যে কেনার লোক বন্ধ হয়ে গেছে বলে অটোমেটিক্যালি ওরা কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। যে আমরা এতগুলো নিয়ে কি করব? ওর থেকে হয়ে যাবে বা কেউ না কেউ বলে দেবে বা আমাদের শত্রু আমরা একবার বলে দিলে আমাদের জেল খাটতে হবে। এই অ্যাওয়ারনেস প্লাস মানুষ বুঝতে পেরেছে যে এই পোচিং বন্ধ করে সুন্দরবনের আমাদের একটা বড় ক্ষতি হচ্ছে পোচিং করাটা এবং এটা যদি একটা বাঘ মারি তো একটা বাঘের বরং যদি বাঁচিয়ে রাখি তাতে কিন্তু ট্যুরিজমে ৳১,০০,০০,০০০ ইনকাম করতে পারি। এই যে অ্যাওয়ারনেস লেভেলটা কিন্তু তাকে কোনোভাবে না কোনোভাবে সজাগ করেছে এবং তাদের কাছে বিস্তার সময় নেই যে এটা লুকিয়ে ১ সপ্তাহ লুকিয়ে থেকে এটা করতে হবে তার থেকে বরং অন্য কাজ করা ভালো। এত কিছু বিপদ, এত সমস্যা, তাহলে কিভাবে এই সমস্ত প্রান্তিক মানুষদের একটা সঠিক দিশা দেখানো সম্ভব? দেখুন, কোয়েশ্চেনটা খুবই টাফ। আমি বলব যে এটা কিভাবে নিয়ে আসবো তার জন্য সঠিক প্ল্যান, সঠিক পরিকল্পনা আমাদের নিয়ে আসা দরকার। কারণ কৃষিজীবী মানুষ আছে, জঙ্গলের উপর নির্ভরশীল মানুষ আছে। কিছু মানুষ আছে যারা আ জঙ্গলের উপরও নির্ভরশীল নয় বা আবার কৃষি জীবিকাও ঠিকভাবে নিতে পারছে না। তারা মোটামুটি শিক্ষিত একটা মানুষ। তো সমস্ত শ্রেণীর মানুষকে যদি আমরা সঠিক জায়গায় নিয়ে আসা, জঙ্গল নির্ভরশীলতা কমানো আ যদি করতে চাই, তাহলে সুন্দরবনের স্মল স্কেল ইন্ডাস্ট্রির সংখ্যা বাড়ানো, কৃষিজীবী মানুষকে কৃষিতে ১ ফসলি, ২ ফসলি, ৩ ফসলি নিয়ে যাওয়া এবং অ অর্গানিক ফার্মিং সুন্দরবনে কারণ সুন্দরবনে যদি আমরা আ পেস্টিসাইড যেভাবে ইউজ করছি, যে জৈব চাষ যদি না বাড়াই, তাহলে সুন্দরবনের যে আপনি শুধু বলছেন কনফ্লিক্টটা আ ম্যান অ্যান্ড অ্যানিমাল কনফ্লিক্ট যেমন আছে, সবথেকে আরো বায়োডাইভার্সিটির একটা বড় পার্ট আমরা হারিয়ে ফেলছি। সুন্দরবনে প্রচুর সংখ্যক পাখি সুন্দরবনের উপরে বসবাস করত। সে মাইগ্রেটরি বার্ডস হতে পারে বা কমন বার্ডস আছে। তারা সুন্দরবনে শুধু মাছ খেত না, সুন্দরবনের সিডও খায়। তো সুন্দরবনের এই পাখিদের দেখবেন পাখিদের ডিম্বকোষ কিন্তু ইউনিসেলুলার। তো ইউনিসেলুলার হবার কারণে আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করছি, আমাদের ওখানে ডাল হচ্ছে, আমাদের ওখানে ধান হচ্ছে, বিভিন্ন শস্য হচ্ছে। তো শস্যগুলোকে যখন বিভিন্ন পেস্টিসাইড ইউজ করা হচ্ছে, তখন একসময় আপনারা নিশ্চয়ই জানেন যে গরুতে ইঞ্জেকশন করা হতো। শকুন আ এই যে এইভাবে শকুনটা আস্তে, আস্তে চলে গেল। ঠিক সেরকমভাবে আমাদের পাখিদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলছে। শামুক খোল থেকে শুরু করে বিভিন্ন পাখি যেগুলো শামুক খেত। তাহলে আজকে মাঠে যেভাবে চাষ হচ্ছে, চাষে শামুক বা ঝিনুকের সংখ্যা নেই, কমে যাচ্ছে। রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ওই পাখিগুলো কি খাবে? এই যে পাখিদের একটা হ্যাবিটেশন ছিল সুন্দরবন লাগোয়া, সেই পাখিদের সংখ্যাও কিন্তু ভীষণভাবে হ্রাস পাচ্ছে। তো সুন্দরবনের এই সামগ্রিক শুধু মানুষের কথা বলব না। সুন্দরবনের ট্যুরিজম ডেভেলপমেন্ট, ক্ষুদ্র শিল্পর উন্নয়ন, সুন্দরবনের নদীবাঁধ, সুন্দরবনের মানুষের আর্থসামাজিক পরিকাঠামোকে যদি সেভ করতে হয়, তাহলে ট্যুরিজম থেকে শুরু করে সমগ্র ব্যবস্থা যদি আমরা একটা মাস্টার প্ল্যান করে সুন্দর করে ভাবি, সুন্দরবনের নদীবাঁধটা ঠিক করা, মানুষকে প্রোটেকশন দেওয়া যে না এনশিওর করা যে এই অপরিস্থিতিতে তোমাদের কিছু হবে না। আ তোমাদের জন্যে সাস্টেইনেবল এই চাষ বা অন্যান্য জিনিস যেগুলো আছে সেটা আমরা তাদেরকে প্রদান করতে পারব। তাহলে সমস্ত শ্রেণীর মানুষ চাষবাস করা, জঙ্গল নির্ভরশীল মানুষ, শিক্ষিত সমাজ, শিক্ষিত যারা এখানে থেকে কিছু করতে চাইবে সব সমাজকে কিন্তু একটা জায়গার মধ্যে আমরা রাখতে পারবো। তাহলেই কিন্তু সুন্দরবনের প্রকৃত উন্নয়ন আমাদের সম্ভব হবে। সেটা করার জন্য মানে মাছ কাঁকড়া ধরার জন্য যে যেতে হবে, সেখানেও তো বাঘের ভয় থাকছে। একদম তাই। যখন এটা ভাবছে যে আমি ওখানে থাকবো, এবার মানুষ দেখুন বাঘের ভয় ভাবছে ১,০০০ জনের মধ্যে হয়তো ২০ জন বা ৩০ জনের হয়েছে। আমার না হতে পারে। এটা কিন্তু অনেক ইজিলি সে ভাবছে। আমরা বাইরে থেকে যতটা ডিপলি ভাবছি যে, "বাবা তুমি যেও না।" ও ভাবছে একবার যাই কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে যে হাতছানিটা তার কাছে যে একটা ধরুন গেলেই এই একদিন পরের দিন আর নেই যাবো না কিন্তু একবার যাই। আমার কাছে এমনও আছে একটা ছেলে তার জীবনের মানে একেবারে বাঘের সঙ্গে লড়াই করেছে। একেবারে আমার খুব কাছের আমার নিকট আমার বন্ধুর মতো ভাই। সে বাঘের সঙ্গে লড়াই করে তার বাঁচার কথা নয়। ক্যানিং থেকে আরম্ভ করে গোসবা হসপিটাল তাকে অনেক কষ্ট করে বাঁচিয়েছে। এবং সে কলকাতায় ২-৩ বছর কাটানোর পরে ব্যবসা-বাণিজ্য কলকাতায় কাটানোর পরে আবার সে এখানে গিয়ে সেই রেগুলার ৪ বছর ৫ বছর যাবৎ ও রেগুলার ওই কাজটা করছে। বলছে আমি এছাড়া পারব না। মানে আমার এটা ছাড়া সম্ভব না। অন্য জায়গায় সে অ্যাডপ্ট করতে পারছে না।
কিন্তু যেখানে রুজি রোজগার নেই, বিশেষ করে আইলার পরে পরিস্থিতি যেখানে আগের থেকেও অনেকটাই কঠিন হয়ে গেছে, কি কারণে মানুষ এখনো সেই জায়গায় বসবাস করছেন? তাও বেশ কিছু মানুষ যারা ওই অবস্থার মধ্যে আছে, তার মধ্যে অন্তত 50% মানুষ তো পড়ে থাকার একটা আছে। বাদবাকি 50% মানুষ কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তি দ্বারা প্রভাবিত হচ্ছেন, গ্রাম সমাজ ব্যবস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি দ্বারা প্রভাবিত হচ্ছেন। তারা ভাবছেন না এটা জীবন নয়। আমাদের পরবর্তী প্রজন্মকে মাইগ্রেশন হোক বা কলকাতা থেকে হোক বিভিন্নভাবে তাদেরকে শিক্ষার মধ্য দিয়ে উন্নত করে তাদেরকে যেভাবে হোক বড় মানুষ করতে হবে। আচ্ছা, আগে ছিল মধু। এখন মধু আনতে যাওয়া ছাড়াও মাছ কাঁকড়া ধরার কাজে বহু মানুষ যুক্ত হয়েছেন এবং সেটা লাভজনক। কিন্তু এতেও তো বিপদ। এটাও হয়তো একটা সময় থাকবে না। তারপরে কি হবে? এই যে ভাবনাটা, এই ভাবনাটা যখন ওদেরকে ভাবানো হচ্ছে যে কাঁকড়াটা আজকে মারছো আর হয়তো কিছুদিন পর নাও মারতে পারো। কিন্তু ওদের মধ্যে একটা ভাবনা আছে, আমরা যতই বলি যে নদীর জিনিস জীবনে শেষ হবে না। মানে এই ভাবনাটা কিন্তু এটা যে সায়েন্টিফিক্যালি যেভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দিনের পর দিন চলে যাচ্ছে, কমে যাচ্ছে, আস্তে, আস্তে হারিয়ে যাওয়ার পথে হয়ে যাচ্ছে। তোমরা এরপরে কি করবে জানি না। তো ওরা মানে এই যেহেতু পাচ্ছে ওরা হয়তো ভাবতে পারছে না। কিন্তু বিজ্ঞান বা সার্ভে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা যেভাবে অনুভব করছি, যেভাবে পলিউশন এবং যেভাবে দিনের পর দিন ওশেনোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে, দিনের পর দিন স্যালিনিটি পরিবর্তন হচ্ছে, সেটা ওদের মাছ কাঁকড়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার কারণ এবং আগামী দিনে ওদের হয়তো এই জীবনযাত্রা পরিবর্তন ঘটাতে হবে। সেটা কিন্তু লং টার্মে এরা ভাবতে চাইছে না বা ভাবার মতো মানসিকতা ওদের মধ্যে কিন্তু যতই আমরা বলি এটা কিন্তু ওরা ইগনোর করে যাচ্ছে। বেশ, এবার ধরুন যারা সুন্দরবনের জঙ্গল সংলগ্ন এলাকায় বাস করছেন এবং রুজি রোজগারের জন্য জঙ্গলে ঢুকছেন, দুই শ্রেণীর মানুষের ক্ষেত্রেই বাঘের আক্রমণ থেকে বাঁচার উপায় কি? আমি বলব মাছ ধরতে যাদের যাচ্ছে তাদের কথা ১ম বলব। আমি বলব যে মাছ ধরতে যাওয়া, যে মাছ নিশ্চয়ই ধরা উচিত প্রযুক্তিকে সঙ্গে নিয়ে। কারণ আমরা এখন 5G আমাদের কাছে আছে। আমাদের কাছে আজকে সুন্দরবনের মাছ ধরবো, কাঁকড়া ধরবো নিয়ম মেনে আমাদের যে নৌকা হোক বা এরপরে আরো ভালো যান নিশ্চয়ই আমাদের কাছে আসবে, যেটা নিয়ে ফুল সেফটি দিয়ে আমরা মাছ কাঁকড়া ধরতে পারবো। সেই নিয়ম মেনে অবশ্যই ধরা উচিত। আমরা নিয়মটাকে মানছি না, আমাদের আর্থিক কারণে হোক, লোভের কারণে হোক বা চুরি করে যাওয়ার কারণে হোক। সে কারণে নিয়মটা আমরা ১ম কথা মানছি না। ২য় বিষয় হচ্ছে যে সুন্দরবনের গাইড ম্যাপ, যে কোন ট্রিক্স গুলোতে মাছ কাঁকড়া মারতে পারবে। ডিপার্টমেন্ট যতই বলুক, ডিপার্টমেন্টের এখন লোকের সংখ্যা কমেছে। সঠিক অবজারভেশন করা। যে সেখানে বন্ধ খাল, এই খালগুলো ছোট, ক্রিকস গুলো ছোট, এখানে ওঠা যাবে না। তাহলে হিউজ সংখ্যক ফরেস্ট গার্ড যদি থাকে, তাহলে এই মানুষগুলোকে একটা পরিকল্পিত পদ্ধতির মধ্য দিয়ে মাছ কাঁকড়া ধরানো যাওয়াতে পারে। যাতে কিনা বিপদের সংখ্যা কমবে। মানে বিপদের সংখ্যা কমা উচিত। কারণ মাছও আমাদের সুন্দরবন থেকে দরকার, কাঁকড়াও আমাদের সুন্দরবন থেকে দরকার, মধুও আমাদের সুন্দরবন থেকে দরকার। তার জন্য মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহের জন্যে আধুনিক যত প্রযুক্তি লাগে, ধরুন এখন থেকে ওয়াকি-টকি থাকতে পারে। এখন আমাদের মানে টাওয়ার লোকেশন থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তাহলে আমরা যদি পদ্ধতির সঙ্গে, বিজ্ঞানকে সঙ্গে নিয়ে আমরা যদি সেগুলোকে সংগ্রহ করি, তাহলে অবশ্যই আমরা অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে পারবো এবং তার সঙ্গে যেটা ১ম এ একটা কথা বললাম যে, সেটা সুন্দরবনের মানুষের ১ম এবং সবথেকে গুরুত্বপূর্ণ দাবি যে বিএলসি ভাড়া নিয়ে কাজটা করা। একটা মানুষের বিএলসি ভাড়া দেওয়া হচ্ছে ৳৬০,০০০-৭০,০০০ টাকায়। তাহলে ৩ জনের যদি ৳৬০,০০০-৭০,০০০ টাকা ভাড়া তারা দেয়, তাহলে পার হেড ৳২০,০০০ টাকাটা বার্ডেন পড়ে যাচ্ছে। সুতরাং তারা যদি ফ্রিতে বিএলসি পায়, অর্থাৎ ধরুন বিএলসি ভাড়া নেওয়া বন্ধ হোক। সুন্দরবনের মানুষ যাক, ৩ জন একসঙ্গে যাবে, যারা মাছ কাঁকড়ার উপর নির্ভর করে যাবে, তারা যাবে। তাদেরকে লোকালি সার্টিফিকেশন, বিডিও হোক, পঞ্চায়েতের প্রধান হোক বা যারা আছে লোকাল প্রতিনিধি বা জেএফএমসি লিখে দেবে যে এরা প্রকৃত মৎস্য শিকারী বা কাঁকড়া শিকারী, এরা মাছ কাঁকড়ার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। তাদেরকে ১ বছরের জন্য দেওয়া হলো। ১ বছরের জন্য যেমন যাবে, কারণ পরের বছর সে এখানে মাছ কাঁকড়া না ধরে সে কিন্তু মাইগ্রেশন বা অন্য কাজ বা কলকাতার কাজ বা অন্য কোনো কাজ করতে পারে। সে যে পার্মানেন্টলি করবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে সেই সিজনের জন্য ৯ মাস সে করল। করলে পরে তার কাছে যখন ৳২০,০০০ টাকার এক্সট্রা বার্ডেন থাকবে না, তখন কিন্তু সে চিন্তামুক্তভাবে মাছ কাঁকড়া শিকার করতে পারবে। তখন চুরি করার কথা বাদ দেবে। যে আমার যা হবে সেটাই লাভ। গরিব কথা, দ্বিতীয় কথা হচ্ছে তার কাছে ৳৬০,০০০ বিএলসি তে সে ভাড়া করেছে। তাহলে ১ম এ সে খায় না খায় যাই করুক না কেন ৳৬০,০০০ তাকে শোধ করতে হবে। সে যদি মাছ যদি নাও তো ৳৬০,০০০ তো শোধ করতে হবে। সুতরাং ৳৬০,০০০ হেক্টরটা যদি না থাকে, তাহলে যদি সে এবার হয়, যা হবে, হবে বাবা। আমি আজকে যদি ৳৫০০ ইনকাম করতে পারি, ৳৫০০ থাক। কিন্তু আমি সেফ জোন দিয়ে আমি মাছ কাঁকড়া ধরব। তাহলে তার কাছে এটা একটা প্রবণতা কমবে যে রিস্ক থেকে বেশি গরিব মানুষের সংখ্যা। তাহলে সেই লোকটা যদি বিএলসি ভাড়া নেওয়ার জন্য একজন মানুষ যে বাড়িতে বসে ভাড়া দিচ্ছে আর এরা কাজ করছে, তাকে কাজ করে গিয়ে ৳৬০,০০০ দিতে হচ্ছে। সুতরাং এই ভাড়া নেওয়ার, আমি তো বিএলসি দিয়েছি, আমি তো পাট্টা দিয়েছি বা বিএলসি দিয়েছি বা রেশন কার্ড দিয়েছি, এটা হস্তান্তরযোগ্য নহে। এটা নিজের কাছে রাখার জন্য, কারণ আমি প্রকৃত বেনিফিশিয়ারি, আমি মাছ কাঁকড়ার উপর নির্ভর করে থাকি, তাই গভর্নমেন্ট আমাকে বিএলসি দিয়েছে। কিন্তু সেই বিএলসিটা যখন আমি ভাড়া ব্যবহার করছি, ভাড়া হিসেবে ব্যবহার করছি, তাহলে আমি তো বাড়িতে বসে ইনকাম করছি।
এবং সেই গ্রাসরুটে যারা বিলো প্রভার্টি লেভেলে যারা আছে তারাই তো সেটা ব্যবহার করছে। তাহলে তাদের কাছ থেকে কিন্তু আমি ৬০,০০০ টাকা ভাড়া নিয়ে নিচ্ছি। এটাকে আমি বলছি গভর্নমেন্ট এটাকে জিরো করে দিক। যে এটাকে না হোক এবং যারা প্রকৃত মাছ কাঁকড়া তারা যদি নিজেরা আসবে, বিএলসি যাদের আছে তারা নিজেরা আসবে। না আসুক, যারা প্রকৃত মাছ কাঁকড়া শিকার করে তাদেরকে ১ বছরের জন্য বিএলসি দিক, প্রভিশনাল বিএলসি বা পারমিশন দিক, তারা নিয়ে আসুক। তাদের মাথায় যেন এক্সট্রা হেডেকটা না থাকে প্রথম কথা। কারণ এক্সট্রা যখন চাপ থাকবে তখন চুরি করার প্রবণতা থাকবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারা গভর্নমেন্ট একটা গাইডলাইন করবে, ফরেস্ট ডিপার্টমেন্ট, সেই অনুযায়ী তারা চলবে, নিয়ম মেনে চলবে, পদ্ধতি এবং বিজ্ঞান বা প্রযুক্তিকে সঙ্গে নিয়ে চলবে। এখন আমাদের কাছে তো আমরা জানতে পারি, আমাদের কাছে তো ধরুন কোন জঙ্গলে বাঘ আছে বা কোন জঙ্গলে নেই আমাদের কাছে তো রেডিও কলার যেমন বাঘে ইউজ করা হয়েছিল, এখন ধরুন করা হয় না, ঠিক আছে। কিন্তু আমরা অনেকটাই ট্যুরিজম থেকে শুরু করে আমরা যখন টুরিস্টরা যায় তখন গাইডরা বলে দেয়, মাছ কাঁকড়া যারা শিকার করতে বলে দেয়, "তোমরা কিন্তু এখানে যেও না, একটু আগে বাঘ দেখেছি।" তাহলে টুরিস্টরা যারা গাইডরা যাচ্ছে তারাও কিন্তু অ্যাওয়ার্ড করছে, এই ওখানে কিন্তু বাঘ দেখেছি। তার মানে তুমি এই জঙ্গলটা যেও না। আগে ট্যুরিজমটা ওই লেভেলে ছিল না। এখন ট্যুরিজমটা অনেক বেড়েছে। সুতরাং দেখা পেলেই কিন্তু ওদেরকে বলে দিচ্ছে। দেখুন অ্যাওয়ারনেস হচ্ছে সবথেকে বড় জিনিস, যে মানুষকে সচেতন করা। আমি যখন দেখাবো একটা বাঘে ধরা রোগী কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যে ক্ষতবিক্ষত হচ্ছে, যখন আমি ভিডিওগ্রাফিটা তাদের সামনে দেখাবো ১,৫০০ লোককে যখন বারবার করে দেখাবো, গভর্নমেন্ট হতে পারে, জেএফএমসি হতে পারে, এনজিও হতে পারে, যখন দেখাবো তখন যারা জঙ্গলে শিকার করে তখন দেখবি, ইস! এটা তো এইভাবে ধরছে, তাহলে আমাকে যদি ধরে আমাকে এইভাবে হবে। তাহলে তার মধ্যে কিন্তু একটা জিনিস আসবে যে সে এটা করবে না। এটা প্রতিনিয়ত একটা কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস প্রসেস যখন চলবে, এই প্রসেস যখন থাকবে তখন কিন্তু তার মধ্যে এই প্রবণতা কমে আসবে। আমি বিশ্বাস করি। এবং আমরা যারা সমাজ ব্যবস্থার মধ্যে আছি তারাও ১০০% চেষ্টা করব যে এটা কমানোর জন্যে। এটা একটা জয়েন্ট প্রসেস। এই জয়েন্ট প্রসেসে আমরা যত স্বতঃপ্রণোদিত হয়ে আ ফরেস্ট ডিপার্টমেন্ট, এনজিও এবং জনপ্রতিনিধি সহ গ্রামের মানুষ আমরা যত সহজভাবে ওদের সঙ্গে বোঝানোর চেষ্টা করব, তত কিন্তু আমাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তবে ওভারঅল করতে গেলে এই ৩ জনকে মিলিয়ে আমরা করলে সামগ্রিকভাবে কিন্তু আমরা এই কনফ্লিক্টটা কিন্তু একেবারে জিরো কখনোই হয়তো সম্ভব হবে না। কিন্তু একদম মানে বর্ডার লাইনের কাছাকাছি আমরা নিয়ে আসার জন্য সচেষ্ট হলে কিন্তু করতে পারব। বাঘ কেন মানুষকে আক্রমণ করছে? দেখুন, আমরা যখন জঙ্গলে যাচ্ছি আমরা বাঘ দেখতে পাচ্ছি না। সিসিটিভি দেখবেন, জঙ্গলে যে ক্যামেরা ট্যাপিং দেখবেন, প্রত্যেকটা বাঘ কিন্তু মানুষকে দেখছে। তারা জঙ্গলের মধ্যে এখন কিন্তু অনেক বড় বিষয়, জঙ্গলের মধ্যে জলের স্যালিনিটি বেড়েছে, এভারেস্ট ম্যানগ্রোভের হাইট কমেছে এবং জঙ্গলের মধ্যে জঙ্গলের মাঝখানে বালি সাদা হয়ে যাচ্ছে যে আইল্যান্ড গুলো, সেখানে ম্যানগ্রোভস বেশি হচ্ছে না ডিউ টু হাই স্যালিনিটি। এবং এটা ডিপার্টমেন্টকেও আমি বলেছি বা আমরা বলি, বিভিন্ন আলোচনা সভাতেও বলি, বিভিন্ন সেমিনারেও বলি, যদি মিষ্টি জলের ফ্লো তৈরি করে ওই দ্বীপগুলোতে যদি ম্যানগ্রোভ না তৈরি করা হয় মুশকিল হয়। এবার দেখা গেল যে বাঘ দেখতে পাচ্ছে মানুষ কোথায় যাচ্ছে, বাঘ ভাবছে যে আমার এরিয়া ও ডিস্টার্ব করতে আসছে। বাঘ কিন্তু নিজে যে আক্রমণ করে আমাদেরকে মেরে খাবার জন্য, খাদ্যের অভাবের জন্য করছে তা কিন্তু নয়। বাঘ ভাবছে আমি ওর এরিয়া গিয়ে, একটা বাঘ যখন তার টেরিটরি তৈরি করে, একটা বাঘ অন্য বাঘকে তার এরিয়া ঢুকতে দেয় না। তাহলে আমরা মানুষ, আমাকে এখানে সে ঢুকতে দেবে? তার এরিয়া, তার জঙ্গলটা তার, অথচ আমরা অনধিকার প্রবেশ করছি। এটা তো সে আমাদেরকে, তার হাতে যা পাগমার কাছে যে অবস্থা, তার হাতে যা আছে থাক বলে কিছু নেই, সে যখন থাওয়া মারতে যাচ্ছে একটা মানুষ তো স্বাভাবিকভাবেই দারুণভাবে ইনজিওর্ড হয়ে যাচ্ছে। সুতরাং তার এরিয়ায় আমরা যখন ঢুকছি, সে প্রতিরোধ করার চেষ্টা করছে, সেই প্রতিরোধই হচ্ছে আমাদের জীবনহানির কারণ। আর গ্রামে ঢুকে যে অ্যাটাক করছে, গৃহপালিত পশু পাখিকে অ্যাটাক করছে, আপনি সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এই সংখ্যাটা ভীষণ কমে গেছে। এটা আপনারা নিশ্চয়ই জানেন, বাঘের যখন ডেলিভারি পিরিয়ড হয় তখন পুরুষ বাঘ তার পুরুষ বাচ্চাদের বা বাচ্চাদেরকে খেয়ে নেওয়ার প্রবণতা থাকে, যেমন বিড়ালরা থাকে। তো সেই বাচ্চাকে একসময় আমরা দেখতাম শীতের সময় প্রত্যেক বাচ্চা, প্রত্যেক মা বাঘ বাচ্চা ডেলিভারির জন্য সে শেল্টার, সেফ জোন হিসাবে আমাদের পেডি ফিল্ডগুলোকে ব্যবহার করত, ধান জমিগুলোকে ব্যবহার করত এবং সেখানে পাশাপাশি যে আমার জীবজন্তু আছে, কুকুর থেকে শুরু করে হাঁস মুরগি খেয়ে সে বাচ্চাগুলোকে বড় করিয়ে নিয়ে সে ১ মাস পরে সে জঙ্গলে পার হতো, এর প্রবণতা ছিল। এখন সেই ধরনের এমন ধরনের চাষ হয় না, চাষ কমে গেছে। আবার জেএফএমজি আসার পরে আমরা ফেন্সিং লাইন করেছি। তো ফেন্সিং লাইনটা হচ্ছে একটা জঙ্গল লাগোয়া, জঙ্গলের পাশ দিয়ে কিন্তু আমরা নেট দিয়ে একটা বেড়া করেছি, ডবল বেড়া করেছি নেট দিয়ে। সেটা কিছুই নয়, সেটা বাঘ এসে দেখছেন এক জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে, যখন অবস্ট্রাকশন মারছে সেটা কিন্তু একটা সিম্পল একটা আঘাত করলেই সে ছেড়ে যেতে পারে, কিন্তু যখন দেখছে একটা অবস্ট্রাকশন, সাইকোলজিক্যালি অবস্ট্রাকশন ভাবছে, যে মানসিকভাবে সে ভেবেই নিচ্ছে এই এরিয়াটা আমার, এর বাইরে এরিয়াটা আমার আর নয়, তখন সে ফিরে আসছে। আগে যে প্রতিনিয়ত প্রতি দ্বীপে বাঘ আসতো এবং মানুষ বাঘ মারতো, সেই সংখ্যাটা কিন্তু ভীষণভাবে কমেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় বাঘ পার হয়ে আসছে, সেটা কিছু বাঘ আছে তারা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ছে, তো তখন তারা শিকারে অনভ্যস্ত। বড় তারা অভ্যস্ত বাঘ বা শক্তিশালী বাঘ তাকে তাড়া করছে, সে বাধ্য হয়ে কোথাও ফাঁকা পাচ্ছে বা অন্য সেফ জোনে আসার জন্য সে গ্রামের লাগোয়া জায়গায় চলে আসছে। তখনই সে হয়তো ধরুন কুলতলি হোক বা আমাদের গোসবা হোক বা বিভিন্ন জায়গায় কাছাকাছি জায়গায় সে চলে আসছে। এই সংখ্যাটা ভীষণ কম এবং এটা দিনকে দিন আরো বেশি, আমরা যে এফএমসি তে যত বেশি অ্যাওয়ার্ড হবে, মানে আরো বেশি আমি মনে করি কমে যাবে।
তবে এটা আমাদের আতঙ্কটা অনেক আগের থেকে একবারে নেই বললেও চলে। এখন তো মানুষ বাঘের গুরুত্ব বুঝতে শিখেছে, বাঘ মারা যে ঠিক নয় সেটাও তারা বোঝেন। একদম। এটা মানুষ শুধু না, আমরা যারা জেএফএমসি আন্ডারে আছি, আমরা যারা সুন্দরবন লাগিয়ে ট্রানজিশনাল জোনের যে দিকগুলোতে আমরা বসবাস করি, তারা প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি যে বাঘ না থাকলে জঙ্গল থাকবে না, বাঘ না থাকলে ট্যুরিজমটা হবে না, বাঘ না থাকলে সুন্দরবনের কথা চিনবে না। কারণ আমি এটা মনে করি, বা আমরা এটা মনে করি, বা আমরা এটা ভাবাতে পেরেছি যে একটা মানুষ আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমি বললাম আমার নাম অনিমেষ মণ্ডল। তোমার বাবার নাম? আমি বললাম বাবার নাম লেট সুভাষচন্দ্র মণ্ডল। ও ওনাকে চিনি কি চিনি না, কতটা রিনাউন্ড নয় সেটা আমরা তখন ভাবি, তার থেকে এক কথায় বলে দিই না, আমার নাম অনিমেষ মণ্ডল। আচ্ছা বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবনে। গোসবাতে ওই যে সজনাখালি ফরেস্ট ওখানে। এই যে এক কথা, ও রয়্যাল বেঙ্গল, আচ্ছা। এই যে এক কথায় বলে দিলাম, তাহলে কি আমি তখন বুঝতে পারছি মাইন্ডসেট আপ যে আমাদের পরিচয় বাঘ। সুতরাং আমাদের পরিচয় যদি বাঘ হয় তাহলে তাকে বাঁচানো অবশ্যই দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবসের দিনে সুন্দরবন নিয়ে এমন অনেক কথা আপনার থেকে জানলাম, যার গুরুত্ব শুধুমাত্র কিন্তু আজকের দিনের জন্য নয়, বরং প্রতিদিনের জন্যই প্রয়োজন। ধন্যবাদ। আমি সৌমি, আর আমার সঙ্গে এতক্ষণ ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার জেলা পরিষদের উপাধ্যক্ষ শ্রী অনিমেষ মণ্ডল।